নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। প্রথমে যে কথাটা প্রত্যেক দিন বলি সেটাই বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। যদি আমার এই সরল মানে সাদা মাটা কথা, সাধারণ একটি গৃহবধূর কথা এবং তার জীবনে চলার পথে যা যা ঘটেছে, যা যা যে শুনেছে, দেখেছে, উপলব্ধি করেছে, সবই সে তুলে ধরে, মানে আমি তোমাদের সামনে তুলে ধরি। এর মধ্যে কোনো কৃত্রিম নেই, কোনো মিথ্যে নেই। তো তোমাদের যদি এতটুকু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এবং আমার পাশে তোমরা এসে দাঁড়াও, আমার হাতটিকে শক্ত করে ধরো, কেমন? তো আজকে আমার যেই নিয়ে আমি কথা বলবো বা যেই নিয়ে আমার গল্প, সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। হয়তো তোমাদের ইন্টারেস্টিং লাগতেও পারে। শোনো, আমার এক বান্ধবী, তার নাম ছিল পারমিতা। সে কিন্তু আমার স্কুলেও পড়েনি, কলেজেও পড়েনি। আমি যেমন ডায়াসেশন স্কুল এবং গোখেল কলেজ, ওর ছিল ক্যালকাটা গার্লস স্কুল এবং পরবর্তীকালে লোরেটো কলেজ। তা কি করে ভাব হলো, মানে অত দূর যখন সে কলেজে গেছে ততদিন আমার সঙ্গে বন্ধুত্ব ছিল, মানে কি খুব মানে ক্ষীণ হয়ে এসেছিল, মানে অতদিন বন্ধুত্বটা এগোয়নি, মানে স্কুল পর্যন্তই সীমাবদ্ধ ছিল। পরে আমার সাথে একদিন দেখা হয়েছিল, বললো সে লোরেটো কলেজে পড়ে। তো সে তাহলে কোথাকার বন্ধু? আমি যখন সিএলটিতে গান, নাচ, আঁকা শিখতাম, খুব কম দিনই শিখেছি, ওই ক্লাস 6 পর্যন্ত শিখেছি। তো সেই সময় কার সে বন্ধু, সেও না গান, নাচ, আঁকা, যারা ওইদিকে থাকো ঢাকুরিয়ার দিকে তারা জানো, সিএলটি চিলড্রেন্স লিটল থিয়েটার, এটা হলো তার ফুল ফর্ম। তো সেখানকার বন্ধু। তো ওরা থাকতো আনন্দপালিত রোডে, সিআইটি রোড আনন্দপালিত আছে না, ওইখানে ওরা থাকতো। আর আমি তো যেখানে থাকতাম তোমরা জানোই। তো সেখান থেকে আমার সাথে ভাব, এবং কেন জানি না ওর সঙ্গে বন্ধুত্ব, অনেক তো বন্ধুবান্ধব ছিল তার মধ্যে, কিন্তু ওর সঙ্গে বন্ধুত্বটা বেশ ভালো পর্যায়ে গেছিলো। এবং আমি ওদের বাড়িও গেছিলাম, ওর মামা বাড়িতেও গেছিলাম এবং ওদের বাড়িতে গেছি, মানে বেশি গেছিলাম মামার বাড়িতে। তো যেই ঘটনাটা সেটাই তোমাদের কাছে খোলসা করে বলি, শোনো। পারমিতারা 3 বোন, ও মেজো, বড় যে দিদি তার নাম ছিল অনিন্দিতা, আর পারমিতা, আর ছোট বোনটার নাম এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। ও আর ওদের বাবা ছিল না, ওদের ছিল মানে যৌথ পরিবারে ওরা থাকতো। তো ওর বাবা, যখন ওরা 3 জনই বেশ ছোট, মানে ছোট যে বোনটা তখন সে স্কুলেও ভর্তি হয়নি, এবং ওরা দুজনে স্কুলে ভর্তি হয়েছিল, তখন ওর বাবা স্ট্রোকে মারা গেছিল। ওদের মানে ওদের বাড়িতে, মানে ওর বাবা কাকা, মানে ওর বাবাই সবচেয়ে বড় ছিল, মানে দাদু বাবা কাকাদের একটা যৌথ বিজনেস ছিল। কিসের বিজনেস আমি জানি না, মোট কথা একটা বড় সড়ো বিজনেস, যেই বিজনেসের টার্ন ওভার মানে তখনকার দিনে লাখখানিক ছিল। তো ভালো, ওদের অবস্থা ভালো ছিল, এবং ওই আনন্দপালি সিআইটি রোডের ওপরে, রাস্তার ওপরেই ওদের 3 তলা বাড়ি, গাড়ি, কোনো কিছুর অভাব ছিল না বাড়িতে। কিন্তু ওরা বেশিরভাগই থাকতো মামা বাড়িতে। তো সেইটাই আমি বলছি, এবং ওদের মুখ থেকেই শোনা, এবং মূলত মাসিমার মুখ থেকে শোনা, মানে ওর মায়ের মুখ থেকে শোনা। তো আমাদের বলছিল যে আমাদের বাড়িতে, মানে যখন অনেক সময় এমনও হয়েছে, সিএলটি থেকে যখন ওকে গাড়ি আনতে গেছে, তো আমাকে না ওই কিছুটা রাস্তাও এগিয়ে দিয়ে যেত গাড়ি করে। তো অনেক সময় বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। তো এই আস্তে আস্তে যা কথোপকথন হয়, তখন ও বলেছিল ওদের বাড়িতে একটি অস্বাভাবিক ঘটনা আছে, সেই ঘটনাটা যেন আমি ওর মায়ের মুখ থেকে শুনি। তো তো একদিনও আমাকে ইনভাইট করেছিল ওদের মামা বাড়িতে। ওর মামা বাড়িতে ওর একটি মাত্র মামা, মানে ওর মারা এক ভাই এক বোন, ওর একটি মামা, মামার মানে মাইমা, দাদু, দিদিমা ছিল না, দাদু,
এবং ওই মামা মামির একটি ছোট্ট মেয়ে ছিল, সেই মেয়েটার নাম ছিল নিমকি, মানে ডাক নাম নিমকি, ভালো নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওর নাম ছিল নিমকি, খুব মিষ্টি মেয়েটা। পায়ে পায়ে ঘুরতে গেলে পরে আমি একাধিকবার ওদের মা বাড়িতেই কিন্তু গেছি। তো একদিন বলেছিল তুই আমার মায়ের মুখ থেকে শুনিস গল্পটা, তো সেই মতো একদিন গেলাম। ওর মা কিন্তু খুব ব্যস্ত থাকতো ওদের ব্যবসা নিয়ে, যেহেতু ওদের বাবা ছিল না, তো ওর বাবার পোর্শনটা মানে বাবার যে অংশটা সেটা আগে তো যৌথ ছিল, পরে ভাগাভাগি হয়ে গেছিলো, এবং ওর মাই সেটা দেখাশুনো করতো। এবং ওই সকাল 10টা সাড়ে 10টায় যে বেরিয়ে যেত, আস্তে আস্তে রাত্রি 10টা সাড়ে 10টা হয়ে যেত, মানে ওরা 3 বোন মাকে সেরমভাবে পেতই না। ওর মা মানে ব্যবসাটাই ছিল ওনার ধ্যান জ্ঞান সব কিছু। ওরা স্কুল ফেরত মা বাড়িতে আসতো, মা বাড়িতে ওদের টিচাররা আসতো, ওখানে খাওয়া দাওয়া করতো, এবং মা যখন ফিরে যেত তখন ওদের নিয়ে বাড়ি যেত। এইরকমই ব্যবস্থা ছিল, এবং কেন আমি পরবর্তীকালে জানতে পারলাম। তো মাসিমার সঙ্গে একদিন দেখা হলো, তো মাসিমা খুব মানে ফ্যাশনেবল লেডি বলতে পারো, টিপ টপ করে শাড়ি পরা, এবং মুখে বেশ কিঞ্চিত মেকআপ টেকআপ আছে, মানে বেশ সাজগোজ, ডাহানাতে ঘড়ি পরা, এখন যে আমরা শুনি না কর্পোরেট লুক, ওইরকম ধরনের বেশ পিন আপ করে শাড়ি পরা। তো ওর মাকে মনে হয় বলেই রেখেছিল আমার বন্ধু যাবে, সে অস্বাভাবিক ঘটনাটা শোনাবে বলে। তা ওর বাবা যখন মারা গেল, তো বাবা মারা যাবার বছর খানিক পরেই ওর কাকার খুঁড়তো, মানে ওর কাকার একটি ছেলে হলো। তো ওরা 3 বোন ছিল, তারপরে এই ছেলেটা হলো। তো ছেলেটা হওয়াতে ও দাদু ঠাকুমা তো আহ্লাদে 8খানা, এবং এই 3 বোনকে তো যেহেতু 3টে পরপর মেয়ে, ওরা সেরমভাবে ভালোবাসা পায়নি। একমাত্র বড় দিদিটা অনিন্দিতাকে যদি বা একটু ভালোবাসতো, এদের 2 বোনকে মানে যেন মানে বানের জলে ভেসে এসেছে এরকম ব্যাপার, কোনো ওদের ভালোবাসাই ছিল না। এবং যখন ওদের বাবা মারা যায়, তখন নাকি ওর কাকারা এবং ওর দাদু ঠাকুমা নাকি বলেছিল যে তোমার 3 মেয়েকে স্কুলে পাঠানোর দায়িত্ব, তার পড়াশুনোর দায়িত্ব বা খরচ যা লাগবে সবই আমরা বহন করব, তোমাকে কিন্তু গৃহবধূ হয়ে যেমন রান্না বান্না করা, ঘর সংসার সব, তুমি আফটার অল এই বাড়ির বড় বউ, তোমার হাতে চাবিকাঠি, তুমি ঘর সামলাবে, আর তোমার মেয়েদের পড়াশুনো, তোমাদের 4 বেলা খাই খরচা সব আমরা বহন করব। কিন্তু তাতে তো একটা মেয়ে হয় না, তার তো হাতে কিছু থাকতে হবে, এবং তার স্বামীর যে অংশটা বা ব্যবসার ভাগ, সেই বা কেন পাবে না? না তোমাকে কোনো, তখন সে নাকি ডিমান্ড করেছিল আমার ব্যবসার, ঠিক আছে আমি ব্যবসায় যাব না, বাইরে যাব না, কিন্তু তার পরিবর্তে তো আমাকে কিছু হাত খরচা তো আপনাদের দিতেই হবে। তখন বলছে তোমার আবার হাত খরচা কিসে, 4 বেলা খেতে পড়তে পাবে, তোমার মেয়েদের পড়াশুনো করানো হবে, তোমার শাড়ি জামা কাপড় যা যা লাগবে সবই দেওয়া হবে, এরপর আবার তোমার হাতে টাকা লাগে কেন? তা মানে এইরকমভাবে ওকে থাকতে হতো। তারপরে যাই হোক, ওই 1 বছর পর ওর কাকার একটি ছেলে হলো। তো ছেলেটা তো মানে কি বলবো, পেট দাদু ঠাকুমা এদেরকে আরোই নেগলেক্ট করতে লাগলো। একে তো তার বড় ছেলে মারা গেছে, তারপর 3টে মেয়ে, খুবই নেগলেক্ট করতে লাগলো। তো একটা কথা বলে রাখি, ওর মায়ের নাম বুলবুলি। তো বুলবুলি, এবং ওর বাবা ওর মাকে বুলবুলি থেকে বুলু বলে ডাকে। তো এই ছেলেটা, যে কাকার ছেলেটা জন্মালো, যখন সে একটু বড় হলো, তার মুখে বুলি ফুটলো, কথা বলতে আরম্ভ করলো, প্রথম কথাই সে তার জেঠিমা, মানে এই পারমিতার মা তো জেঠিমা হলো, জেঠিমাকে বলল বুলু, বলো বুলু এদিকে এসো তো, বুলু এটা করো তো, বুলু এটা দাও তো, মানে বুলু। তো সবাই তো মানে এই কথাটা, এই নামটা একমাত্র বাবার একান্ত দেওয়া নাম, সেই নামটা তো এই ছোট্ট শিশুটির, এই 2-2.5 বছরের শিশুটির তো জানার কথা না। ও কিন্তু প্রথমে ওই সব মানে তার মা বাবা এই কথাগুলো না বলে প্রথম কথা বলল বুলু, এবং তাকে প্রচণ্ড ভালোবাসতো, রাত্রে তার পাশে শুতো, তাকে ছাড়া শোবে না। তার মা বাবা তো খুব বিরক্ত হতো, সে বলতো না আমি বুলুর পাশে ছাড়া শোবো না, আমি ওই দিদিভাই, এরা তো আমার দিদিভাই হলো, দিদিভাইদের সঙ্গে খেলা করবো, দিদিভাইদের সঙ্গে পড়তে বসবো, মানে এটা এরকম হতে লাগলো।
এবং এদের ওপর যত ওই ছেলেটা এদের ভালোবাসতে লাগলো, ওই ছেলেটার ওপরও একটা মানসিক চাপ ফেলতে পারলো, মানে পড়তে লাগলো। যখনই সে দৌড়ে দৌড়ে রাত্রিবেলা শুতে আসতো, তখন তাকে জোর করে কেড়ে নিয়ে তার মা বাবা চলে যেত। তার ফলে একটা বিচ্ছিরি কান্নাকাটির সৃষ্টি হতো। এবং ওর জেঠিমা মানে অনিন্দিতা পারমিতা, মানে পারমিতা তো আমার বন্ধু, পারমিতার মা বললো আমারও খুব মানসিক কষ্ট হতো যে একটা ছোট শিশু কি আর আমার পাশে একটু শুচ্ছে, শুয়ে যদি সে ঘুমিয়ে পড়ার পর সে তারা নিয়ে গেলেই পারে। সে এই গল্পটা সে আমাকে বলছে, মানে কাকিমা আমাকে বলছে, কাকিমা না মাসিমা আমাকে বলছে, এর করলেই হতো, আমার মেয়েদের সঙ্গে মিশতে দিত না। অদ্ভুত একটা আক্রোশ। এবং ওই রকম অত্যাচার, আমাকে বাড়ির কাজকর্ম করতে হবে, রান্না বান্না করতে হবে, কে কখন অফিস থেকে আসবে, কে কখন স্কুল থেকে আসবে, কে কখন চাকরি থেকে আসবে, তাদের মুখে মুখে খাওয়ার জোগাও। তো এই জীবনটা আমার ভালো লাগছিল না। আমি বারবার আমার শ্বশুরমশাইকে বলতে থাকলাম যে আমাকে কাজ বুঝিয়ে দিন না, যতদিন না আমার মেয়েরা বড় হচ্ছে সেই দায়িত্ব তো আমার, সে কিছুতেই বোঝাবে না। এবং আমার যে যা মানে এই বাচ্চাটির মা, তার গয়না হচ্ছে, গাটি হচ্ছে, ভালো ভালো শাড়ি হচ্ছে, আমাদের বরাদ্দ ওই নববর্ষের সময় একটি কাপড় বা জামা, আর ওই তোমার আমার মেয়েদের আপনার পুজোর সময় দুটো আমার কাপড়, আর মেয়েদেরও তাই দুটো জামা কাপড়, আর আমার বাপ যা দেওয়ার আমার বাপের বাড়ি থেকে দিত। এবং আমার বাবা এসে আমাকে হাতে টাকা গুজে গুজে দিয়ে দিত, কারণ আমার বাবারও খুব বড় ব্যবসা ছিল। এইরকমভাবে চলতে লাগে। তো একদিন আমি রাগ করে, কি ঘটনাতে আমি রাগ করে আমার 3 মেয়েকে নিয়ে আমি বাপের বাড়িতে চলে এলাম। তখন বাবা বলল হ্যাঁ তুই যাস না, আমরা তাহলে আইনের দ্বারস্থ হব, কারণ তোর ব্যবসা তোকে দিতেই হবে, এই কথাটা বলতে লাগলো। তো বলে তখন তো আইনের সাহায্য নিয়ে সে যখন এতে গেল, মানে অফিসে, মানে ওদের ব্যবসায়িক জায়গায় যে অফিসটা সেটাতে গেল, সেখানে গিয়ে দেখলো তাকে তো কাজ বোঝানো হচ্ছেই না। সে একজন সাধারণ গ্র্যাজুয়েট একজন মহিলা, সে তো চট করে তার ব্যবসা বুঝতে পারবে না। সে তো এতদিন গৃহবধূ ছিল, তার সন্তানদের নিয়ে, তার শ্বশুরবাড়ির লোকেদের নিয়ে ছিল, তাকে তো কেউ বোঝাতে আসছে না, এবং তার অধীনস্থ কর্মচারীরাও তার সঙ্গে কোঅপারেট করছে না। সে শ্বশুরবাড়িতে গিয়ে বলতে লাগলো আমাকে বুঝিয়ে দিন কি ব্যাপারে, কি করে আমি মানে প্রসিডিওরটা কি ব্যাপার, আমাদের কোথায় কোথায় কাদের সঙ্গে আমাদের কি বলবো কোলাবোরেশন, বা আমাদের কাদের সঙ্গে কি মিটিং হবে, মিটিং হচ্ছে ওদের, তা হচ্ছে ও কিন্তু নট অ্যালাউড, এরকম হচ্ছে। এবার ওই ছেলেটি, যে ওর জায়ের ছেলেটি, সে তো বড় হচ্ছে, সে যখন দেখছে তার জেঠিমা বা তার আদলের বুলু সেখানে নেই, তখন সে ভীষণ কান্নাকাটি আরম্ভ করলো। এবং কান্নাকাটি করতে করতে সে অসুস্থ হয়ে পড়লো। তার মাথায় মানে এমন তার জ্বর হলো যে মাথায় তার রক্ত চলে গেল, এবং ওই আইস ব্যাগ দিয়ে তাকে মানে রক্তচাপটা কমানো হলো। এবং তখন তার শ্বশুরমশাই বললো আমাদের বাড়ির বংশধর, আমাদের বাড়ির প্রদীপ, তাই সে এরকম অসুস্থ হয়ে পড়ছে, তুমি আবার ফিরে এসো বৌমা। তখন সে তার 3 মেয়েকে নিয়ে ফিরে এলো, কিন্তু কিছুতেই সে মানে ওই ব্যবসার কাজটা ঠিকঠাক করে উঠতে পারছিল না। মানে এরা তো ঠিক করে বোঝাচ্ছে না বা আপ্যায়নও করছে না যে তুমি মিটিংটা অ্যাটেন্ড করো, বা এই কাজটা তুমি আজকে করে দেখাও তো বৌদি, না কোনো কিছুই সে করছে না। মানে তারা কোনো কোঅপারেশনই মানে করছে, মানে ওদের দিক থেকে কোনো কোঅপারেশন সে পাচ্ছে না। ফাইল পত্র সব অর্ধেক নেই। একদিন এই ছেলেটা, ওই বাচ্চা ছেলেটা এসে একদিন দৌড়ে দৌড়ে বললো, তখন এই বোধহয় মানে মাসিমা আমাকে বলছে তখন ছেলেটা 3-4-এ পড়ে, ক্যালকাটা বয়েজে। তো একদিন এসে বললো বুলু তুমি কাজ বুঝতে পারছো না, শোনো আমাকে নিয়ে চলো, আমার ওখানে একটা ফাইল আছে, ইয়েলো কালারের ফাইল আছে, মানে একটা ফাইল আছে আলমারির কোন একটা আলমারিতে কোন তাকের মধ্যে বলে দিল, সেই ফাইলে আমার যাবতীয় লেখা আছে, সেখানে আমার যাবতীয় ডকুমেন্টস আছে। একটা ওইটুকুনি 3-4-এ পড়া ছেলের মুখ থেকে ডকুমেন্টস, আমার যাবতীয় জিনিসপত্র না আমি বলে সম্বোধন করছে, আমি করে রেখে দিয়েছি, তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে দেব। তো ও তো অবাক হয়ে গেল। তখন ও এই সময় মানে এরকম টাইম এগোতে এগোতে
কিছু কর্মচারী যারা পুরনো মানে বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে, তারা মানে এসে এই মানে পারমিতার মাকে বললো, বৌদি এখানে অনেক কিছু গোলমাল আছে এবং এই গোলমালের দরুন আপনাদের ব্যবসা লাটে উঠতে বসেছিল। সেই টেনশানে বড়বাবু মানে পারমিতাদের বাবা নাকি ম্যাসিভ অ্যাটাকে মারা গেছিল। তো আপনি না খুঁজে পেতে দেখুন, এখানে আপনি পেয়েও যাবেন। যদি কিছু আমাদের সাহায্য লাগে, মানে যারা একটু বয়স্ক তারা বলছে লাগবে। তখন ও বললো আমাকে না ওই বাচ্চা ছেলেটা না এই কথা বলেছে। তখন বললো যে ঠিক আছে দাঁড়ান আপনার সব অফিস ছুটি হয়ে যাক, আপনি বাড়ি চলে যান, অ্যাজিপ আপনি বাড়ি চলে গেছেন, আবার ফিরে আসবেন, আমি খুলে দেখব। চাবি তো আমাদের কাছেই থাকে, দারোয়ানের কাছে থাকে খোলার চাবি। দারোয়ানকেও কিছু টাকা দিয়ে তাদের হাত করা হলো আর কি। তারপরে ছেলেটাকে তো বাড়ি থেকে অত রাত্রে আনা যাবে না, তার মা বাবা তো সন্দেহ করবে। তো পারমিতার মা নাকি রাত্রিবেলা 9টা সাড়ে 9টার সময় গেছিলো এবং ওই দারোয়ান যে ছিল তাকে কিছু টাকা ঘুষ দেওয়াই যাকে বলে দিয়ে এই বয়স্ক যে কর্মচারীটা সে ছিলেন, সেই আলমারি বা যেখানে ওয়ার্ড্রপে ব্যাপারটা ছিল সেটা খুলে খুঁজে মানে প্রথমে তো সে খুঁজেই পাচ্ছিল না, সে পেছন দিকে পড়ে গেছিলো। যাই হোক অনেক কষ্টে বলে জানিস তো প্রায় আমার 2-3 ঘন্টা লেগে গেছে ওইসব হাতে খুঁজে আবার তাকে করতে। সত্যি সেই হলুদ ফাইলটা পাওয়া গেছে এবং সেই ফাইলের মধ্যে কি মানে অন্যায় হচ্ছে বা কি কারা ওদের পার্টনার বলাটা ভুল, কাদের সঙ্গে তাদের মানে ব্যবসায়িক মানে লেনদেন চলে সব সেখানে ডিটেলস লেখা আছে এবং তার অংশটাও সেখানে বোঝানো আছে। কারণ উনি হয়তো বুঝেছিলেন যে ওনার শরীর খারাপ, ওনার উইলে মানে উনি একটা মানে উইল টাইপের, উইল তো বাবা মা বেঁচে থাকতে করা যায় না। তো আর একটা কথা বলে যে ইতিমধ্যে এইসব ঘটনা ঘটার আগে ওর ঠাকুমা কিন্তু মারা গেছিল, তখন ওর দাদুই ছিল, মানে দুই দিকের দাদুই বেঁচে ছিল। তো ব্যবসাটা যেহেতু দাদু, সেই উইল তো করা যায় না, কিন্তু স্যার বাবা লিখে গেছে আমার ব্যবসা, আমার এই ব্যবসা পরবর্তীকালে আমার মেয়েরা বসবে। তো উনি তো ভাবেননি যে উনি চলে যাবেন, বলে আমার মেয়েদের নিয়ে আমাদের সেখানে একটা ডায়েরি গোছের আছে, সেইখানে লেখা আছে আমার মেয়েদের নিয়ে আমার অনেক স্বপ্ন এবং আমার এই ব্যবসাটা আরও বড় করতে পারে আমার মেয়েরা, তাদের আমি মানে উচিত শিক্ষা দিতে চাই, নিজের পায়ে দাঁড়, এরকম অনেক কথা লেখা আছে এবং অনেক গোপন কথা যেগুলো ব্যবসায়িক গোপন কথা এবং যা অরাজকতা সেখানে চলছিল, তার ভাইরা 2 ভাই করছিল সব সে লিখে দিয়ে গেছে। এবার সেইটা নিয়ে সে তৎক্ষণাৎ তার যে লয়ার যে বলেছিল না হ্যাঁ ব্যবসায় বৌদি বসতে পারে বা ইনি বসতে পারেন, গিয়ে সেই লয়ারের কাছে গেল, লয়ারকে দেখালো এবং তারা কেস ঠোকার পর অবভিয়াসলি সব ডকুমেন্ট ওনার ফরে ছিল এবং সেই কেসে বা মামলায় জিতে গেলেন এবং পরবর্তীকালে উনি ওনার শ্বশুরমশাইয়ের কাছ থেকে ডিম্যান্ড করলেন যে আমার ব্যবসা আমাকে আলাদা করে দেওয়া হোক, আমার ব্যবসা আমি সামলাবো। তাহলে বুঝতে পারছো এই যে ছোট বাচ্চাটি জন্মালো সেটা ওনার আগের জন্মের স্বামী, উনি পরবর্তীকালে মানে ওই পরিবারেই জন্মগ্রহণ করেছেন এবং ওনার কিছু দেখো রাস্তা দিয়ে মোটর বাইক যাচ্ছে আওয়াজ করতে করতে, তোমরা ওটাকে কিছু মনে করো না। তো ওই আমার তো রাস্তার উপরেই বাড়ি, এরকম আওয়াজ শুনতেই পারবে। তো ওনার আগের জন্মের স্বামী ওনার দেওরের ছেলে হয়ে ফিরে এসে এইরকমভাবে ওনাকে সাহায্য করলো এবং আমিও না প্রথমে বিশ্বাস করিনি এবং আজও যে খুব বিশ্বাস করছি তা না, কিন্তু আবার বিশ্বাস না করেও পাচ্ছি না, কারণ মাসিমা এত বড় মানে মিথ্যে কথা আমাকে বলতে যাবেই বা কেন। মানে ওনার দেওরের যে ছেলেটি ওনার আগের জন্মের স্বামী, মানে এই রকমও হয়। মানে আমি অবাক হয়ে তখন আমার তখন ছোট, তখন আমার গায়ে না মানে কাঁটা দিয়ে উঠেছিল, বাবা এইরকম হয়। তাই জন্য ওদের বাপের মানে ওনাদের মানে ওনার শ্বশুর বাড়ি মানে পারমিতাদের বাড়িতে আমি একবার ভিজিট করেছিলাম। আমি বলেছিলাম যে ওই ছেলেটাকে আমি দেখতে চাই। তখন বলেছে ঠিক আছে তোকে বলবো যে আমার ওর দাদু তখন বেড রিডেন হয়ে গেছে, আমার কাকিমাদের বলবো আমার একজন ফ্রেন্ড আসবে এরকম খাবে দাবে এরকম বলবো টলবো আর কি। তখন ওই সুবাদে আমি একবার ওদের বাড়িতে গেছিলাম, তখন ও ছেলেটা ওই 5-6-এ পড়ে। কিন্তু
ছেলেটা দেখলাম নিজের মা বাবার প্রতি যত না ভালোবাসা, এবং দাদুটা মানে যেটা ছিল আগের জন্মে ওর বাবা, দাদুটাকে সে ভীষণ ঘেন্না করে, মানে দাদুটাকে মানে দু চোখে সে দেখতে পারে না, যেটা বলা ভালো হবে, কেন জানি না, মানে মানে আগের জন্মে যে বাবা হতো তো তার ওপর ভীষণ রাগ, হয়তো তার বউকে মানে পারমিতার মানে আগের জন্মের বউকে অত্যাচার করতো বলে হয়তো তখন তার ছেলেটাকে দেখলাম, তখন এই 5-6-এ পড়ে, ওইরকম একটা ছেলে। আমি না মানে অবাক হয়ে ওকে দেখছিলাম, দেখো এইরকম হয়, মানে অবিশ্বাস্য এটা, মানে আমি আমার মাকে এসেও গল্প করলাম, মা বলে হ্যাঁ হ্যাঁ এরকম হয়, মায়েরও নাকি পরিবারে একজনের মানে মায়ের বাপের বাড়ির দিকে কেউ যে কার যেন এরকম ছিল, সে নাকি হরিদ্বারে আগের জন্মে ছিল, পরে নাকি সে তার বাবা মাকে টেনে টেনে হরিদ্বারে নিয়ে গিয়ে নাকি দেখিয়েছিল, এখানে তার বাড়ি ছিল, ছিল মা, আমার মা কিন্তু বিশ্বাস করেছিল। আমি তখন বিশ্বাস করলেও পরবর্তীকালে অতটা আমি বিশ্বাস করিনি, কিন্তু হয়, মাও বলেছিল এইরকম হয়। এবং কারু মানে অনেকেরই আগে কিছু কিছু জিনিস আমাদের হয় না, যে এই জিনিসটা বোধহয় আমাদের আগে ঘটে গেছে, হয়তো সেই তোমার ঘটেনি, এটা আমার আমার কিন্তু মাঝে মাঝে হয় যে এই জিনিসটা একবার দেখেছি না, বা এই রাস্তায় কোনো মানুষ দেখলে আমার মনে হয় একে একে না আমি খুব চিনি, এরকম হয়, তোমাদেরও হয়তো হয়। তারপরে ওরা ওই শ্বশুরবাড়ি মানে উনি মানে যেহেতু উনি শ্বশুরবাড়ির অংশ নেননি এবং বলেছে আমি ওর জন্য কোনো টাকাও দাবি করিনি, শুধু আমার ব্যবসাটা আমাকে দিয়ে দিয়েছে, এটাই আমি যথেষ্ট। আর বাপের বাড়িতেই বা কেন এতদিন, তাও তো বাবার বাড়িতে অনেকদিন পড়েছিলাম, এবং আমার ভাইয়ের বউ খুবই ভালো, আমার মেয়েদের খুব ভালোবাসে ওরা। উনি আবার সিআইটি রোডের ওপরই একটা, ঠিক সিআইটি রোড বলবো না, এই ওই মিঠাই একটা মিষ্টির দোকান আছে না এখন যেখানে কোয়েস্ট মল হয়েছে, ওরই আশেপাশে ওখানে একটা ফ্ল্যাট বাড়িতে ফ্ল্যাট ওরা কিনে নিয়ে পরবর্তীকালে ওরা ওখানেই শিফট করেছিল। তারপরে যে যা হয় আর কি, তারপরে আমরা দেখা সাক্ষাৎতেই আমি ওদের ভুলেও গেছি, এবং এখনও যখন ওই সিআইটি রোডের ওপর দিয়ে যাই এবং আমার মেয়েকে নিয়ে, মেয়ে থাকে বা আমার হাজব্যান্ড থাকে, আমি বলি দেখ এইটা না পারমিতাদের বাড়ি, একটু এগিয়ে গিয়ে আমি বলি আনন্দবাড়িটার কাছে এলেই আমি বলি দেখ এটা পারমিতাদের মামা বাড়ি, মামা বাড়িটাতে আমি বেশি গেছি, ওই মামা বাড়িটা না একই আছে ওই রকম। আমার না মাঝে মাঝে ঢুকে দেখতে ইচ্ছে করে, ওই বাচ্চা নিমকি ওর মামাতো বোন কেমন আছে, কত বড় হলো, দেখতে ইচ্ছে করে। তো আমার কাছে এটাই বক্তব্য, দেখো জাতিস্বর হয়, মানে এটা অবিশ্বাস্য হলেও এটা কিন্তু হয়েছে, এবং আমার চোখে দেখা কানে শোনা গল্পটা আমি মাসিমার মুখ থেকে শুনে তোমাদের কাছে জানালাম। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, এবং তোমাদেরও চেনা জানা এরকম আছে কিনা, বা তোমাদের নিজেদেরও কোনো নিজস্ব উপলব্ধি আছে কিনা, এটা আমাকে জানিও, আমার শুনতে খুব ভালো লাগবে। আর যখন আমার আগের চ্যানেলটা ছিল যেটা ডিলিট হয়ে গিয়ে আবার নতুন করে খুলেছি, সেই চ্যানেলে অনেকে কিন্তু আমাকে কমেন্টস দিত, আমার রোজই 10-12 জনের কমেন্টস থাকতো, আমি প্রত্যেককে রিপ্লাইও করতাম, তারা কোথায় গো, তারা ফিরে এসো, আবার তোমরা কমেন্টস করো, এবং আমি প্রত্যেকের রিপ্লাই দেবো, কেমন? তো তোমরা ভালো থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।